হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। জেনারেলি আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করি, সকাল থেকে রাত অবধি আমি কিভাবে সংসার সামলে পড়াশুনো করি সেটাই তোমাদের সামনে আনার চেষ্টা করি। বাট আজকে একটু অন্যরকম ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট করছি বিকাল থেকে। সন্ধে হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা 6:30। তো এখন থেকে রাত অবধি টানা হচ্ছে 8-9 ঘন্টা পড়ার একটা চ্যালেঞ্জ নিয়েছে, নিজের কাছে ছোট্ট চ্যালেঞ্জ। দেখি সেই চ্যালেঞ্জটা কতটা পূরণ করতে পারি। আজকে সারাদিন একটু পড়াটা হয়নি, মানে সকাল থেকে একটু শরীরটা খারাপ ছিল, তো খুব একটা পড়াশুনো হয়নি। আর সামনে যেহেতু পরীক্ষা আছে, সারাদিনের যে রুটিনটা ছিল সে রুটিনটা ফুলফিল হয়নি, তাই সেটাকে আজকে রাতের মধ্যে ফুলফিল করতে হবে, রাত জেগেই পড়তে হবে। জেনারেলি আমি রাত জেগে পড়ি না, আমি সকাল থেকে 11:30 12টার মধ্যেই শুয়ে পড়ি। কিন্তু আজকে একটু 2 ঘন্টা এক্সট্রা টাইম দিতে হবে রাতে, কারণ কি আমি সেইভাবে পড়াশোনাটা করতে পারিনি দিনের মধ্যে। তো চলো আজকে দেখি আমার চ্যালেঞ্জটা কতটা ফুলফিল করতে পারি। তো এখন বাজে সন্ধ্যা 6:30, এখন থেকেই পড়া শুরু করছি, দেখি কত রাত অবধি শেষ করতে পারি। যে বইটা দেখা যাচ্ছে এটা ওরিয়েন্টাল পাবলিকেশনের WBCS এর পার্ট 2। আমার কাছে পার্ট 1 এবং পার্ট 2 দুটোই আছে। শুধু ওরিয়েন্টাল পাবলিকেশন না, ছায়া প্রকাশনী, কার্তিক চন্দ্র মণ্ডল আর ক্র্যাক WBCS সবগুলোই বই আমার কাছে আছে। সব বই আমার না, কিছু বই আমার হাজব্যান্ডের, কিছু বই আমার এবং আমার ভাইয়ের। তো আমি সবগুলো বই ঘেটে দেখি, আর যে বই থেকে যে নোটসটা ভালো পাই আমি সেখান থেকে সেটাই পড়ি। এখন আমি পড়ব কেমিস্ট্রির কিছু নোটস, খুব ইম্পর্টেন্ট, যেগুলো ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন ছোটোখাটো এক্সাম, শুধু ছোটোখাটো এক্সাম বলবো না, WBCS প্রিলিমসও এখান থেকে প্রশ্ন আসে। তো এইগুলো আমি আজকে ওরিয়েন্টাল পাবলিকেশনের বই থেকে পড়বো। বইটা ছিঁড়ে গেছে, তো যেই পেজটা দরকার সেই পেজটা এখান থেকে বের করে নিয়ে বই থেকে এখন পড়ছি আমি। বিভিন্ন পরীক্ষাতে প্রায়ই আসতে দেখা যায় বিভিন্ন মৌলের সংকেত এবং ক্রমাঙ্ক, সংখ্যা, তারপর আবিষ্কারক সব কিছুর লাগে না। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই কিছু মৌলের আবিষ্কারকের নামগুলো পড়তে হবে। এবং এই যে মৌলের সংকেতগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে হতেই পারে যে তো ফুড এসআই বা ক্লার্কশিপ, মিসলেনিয়াসে প্রশ্ন আসতেই পারে, তাই এখন আমি এটা একবার পড়ে ফেলবো। বিভিন্ন মৌলের সংকেত এবং ক্রমাঙ্ক সংখ্যা ছাড়াও কেমিস্ট্রি থেকে একটা টপিক আছে, সেই টপিক থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায় পরীক্ষাতে। যেরকম কিছু রাসায়নিক যৌগ এবং তাদের রাসায়নিক নাম এবং সংকেত, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যেরকম যৌগ অ্যাসপিরিন, এর রাসায়নিক নাম এবং সংকেত। তারপর অ্যাজোড গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রোজেন। তারপর অ্যাকোয়াফর্টিস, এর রাসায়নিক নাম নাইট্রিক অ্যাসিড। এগুলোর বিভিন্ন যে সমস্ত যৌগগুলো আছে সেই সমস্ত যৌগের রাসায়নিক নাম এবং সংকেত, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন যৌগ এবং তার রাসায়নিক নাম এবং সংকেত পড়ার পর এখন আমি পড়ব পদার্থের শ্রেণীবিভাগ। গঠনের বৈশিষ্ট্য অনুযায়ী যে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে মৌলিক পদার্থের মধ্যে ধাতু, অধাতু, ধাতুকল্প, নিষ্ক্রিয় গ্যাস, এইগুলো খুব ইম্পর্টেন্ট। যে 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে সেই 6টা নিষ্ক্রিয় গ্যাস ভালোভাবে মনে রাখতে হবে। হয়তো পরীক্ষাতে 2-3টে অপশান দিয়ে বললো এগুলোর মধ্যে কোনটা নিষ্ক্রিয় গ্যাস, এরকম অপশান দিয়ে পরীক্ষাতে প্রশ্ন এসেওছে। ধাতু অধাতুর চ্যাপ্টারটা কিছুটা পড়া হয়েছে। আর এখন 9টা বাজে, এখন একটু খেতে যাব, কারণ রাতের ডিনারটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলি। আর এমনিতে রাতের বেলা দেরিতে খাওয়া ঠিক না, দেরিতে খেলে হজমের সমস্যা হতে পারে, তাই আমি আমার হাজব্যান্ড চেষ্টা করি 8টা থেকে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করার। ডিনার কমপ্লিট করে এখন আবার পড়তে বসেছি। যে পদার্থের যে শ্রেণীবিভাগ পড়ছিলাম, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, আমি এটা প্রথমে আমার ক্লাস 9-10-এর ওল্ড সিলেবাসের যে একটা বই আছে সেখান থেকে একবার প্রথমে দেখে নিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার করার জন্যে। দেখে নিয়ে তারপর আমি কিছু ওয়ান লাইনার আছে, ওয়ান লাইনারগুলো আমি দেখছি ওরিয়েন্টালস পাবলিকেশনের বই থেকে। এই মৌলিক পদার্থ, যৌগিক পদার্থের চ্যাপ্টার থেকে কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। যেরকম অ্যালুমিনিয়াম ধাতু না অধাতু, গ্রাফাইট ধাতু না অধাতু, সোডিয়াম জলের চেয়ে হালকা হলেও ধাতু, পারদ তরল হলেও ধাতু, এই সমস্তগুলো কোনগুলো ধাতু কোনগুলো অধাতু, কিছু ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে। এবং কিছু ওয়ান লাইনার আছে, যেরকম সব থেকে ভারী মৌল, সব থেকে হালকা মৌল, তারপর সব থেকে ভারী ধাতু, সব
সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে ভারী অধাতু, সবচেয়ে হালকা অধাতু, তরল ধাতু, সবচেয়ে হালকা বা ভারী কঠিন অধাতু, এইগুলো একটু ওয়ান লাইনারগুলো পড়ে রাখতে হবে, কারণ এই পরীক্ষাতে এই ওয়ান লাইনারগুলো থেকেই বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি ক্লাস 9-10-এর বইটা এই কারণেই পড়ছি, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কারণ এখন বেশিরভাগ প্রশ্নতে হচ্ছে ডেপথ থেকে প্রশ্ন দিচ্ছে, তাই কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি ক্লাস 9-10-এর ওল্ড সিলেবাসের বইটা পড়ছি। আর ওয়ান লাইনার পড়ছি আমি এই ধাতু অধাতুর জন্য, এটা পড়ছি আমি ওরিয়েন্টাল পাবলিকেশনের বইটা থেকে। ধাতু অধাতুর চ্যাপ্টারটা কমপ্লিট করে এখন আমি পড়ব আরেকটা ইম্পর্টেন্ট টপিক, কয়েকটি মৌলের যোজ্যতা। যেরকম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এগুলো হচ্ছে শূন্যযোজী, পরীক্ষাতে দেবে, হয়তো দিতেই পারে, যে হিলিয়াম, আর্গন, রেডন, এগুলো হচ্ছে শূন্যযোজী, একযোজী না দ্বিযোজী, এগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। আমার হাজব্যান্ড যেহেতু কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তো ওকে বললাম যে এগুলো মুখস্থ না করে, এতটা মেমোরাইজ করা সম্ভব নয়, কোনো একটা ট্রিক্স বা রুলস তো কিছু আছে এগুলোর, বলছে রুলস জানতে গেলে পুরো কেমিস্ট্রি জানতে হবে, আর এত পরীক্ষার সামনে, আর এখন এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য কেমিস্ট্রির পুরো রুলস শেখার কোনো প্রয়োজন নেই, এগুলো জাস্ট মেমোরাইজ করতে হবে। তো কিছু করার নেই, মুখস্থ করতে হবে, একটু কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে। আমি যে ক্লাস 9-10-এর যে ওল্ড সিলেবাসের যে বইটা পড়ছি তাতে একটা চার্ট আছে, শূন্যযোজী, একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী, পঞ্চযোজী, এরকম কিছু। এবার একযোজী কোনগুলো? হাইড্রোজেন, ব্রোমিন, তারপর ফ্লুওরিন, কপার, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলো হচ্ছে একযোজী। সেরকমই কিছু, কোনটা একযোজী, কোনটা দ্বিযোজী, ত্রিযোজী, এগুলো একটু মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে পরীক্ষাতে হয়তো আসতেই পারে, কিছু একটা দিয়ে দিল হাইড্রোজেন বা ফ্লুওরিন দিয়ে, বলে এটা একযোজী, দ্বিযোজী না ত্রিযোজী, এটা মুখস্থ করতে হয়। সব থেকে শূন্যযোজীটা মুখস্থ করা হচ্ছে খুব সোজা, কারণ যে 6টা যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাসটা সবসময় হচ্ছে শূন্যযোজী হবে, 6টা নিষ্ক্রিয় গ্যাসই হচ্ছে শূন্যযোজী, আর বাকি একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী, পঞ্চযোজী যেগুলো আছে সেগুলো একটু কষ্ট করে উদাহরণগুলো মুখস্থ করতে হবে। বিভিন্ন মৌলের যে যোজ্যতা সেই চার্টটা পড়ার পর এখন আমি পড়ব সংকর ধাতু। এটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। এটা আমি পড়ছি হচ্ছে ওরিয়েন্টাল পাবলিকেশনের বই থেকে, কারণ এখানে ওয়ান লাইনারগুলো খুব ভালো করে আছে। এখানে সংকর ধাতু আর যে ধাতুর মিশ্রণে তৈরি হয়, যেরকম পিতল বা ব্রাশ, এটা হচ্ছে তৈরি হয় তামা, দস্তা। কাঁসা বা বেল, এটা হচ্ছে তৈরি হয় কোন মানে এটা হচ্ছে সংকর ধাতু, পিতল হচ্ছে একটা সংকর ধাতু, আর কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়? তামা, দস্তা। তারপর ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিন মিশিয়ে। জার্মান সিলভার, এই জার্মান সিলভার, ব্রোঞ্জ, কাঁসা বা বেল আর পিতল বা ব্রাশ, এই চারটে খুব ইম্পর্টেন্ট। এই চারটে ছাড়াও রাংঝাল, স্টেনলেস স্টিল, গান মেটাল, টাইপ মেটাল, ম্যাগনেলিয়াম, আর এটা হচ্ছে ডুরালুমিন, মুদ্রা ধাতু, ইনভার আর ফিউস্টার, এইগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। তার সাথে চারটে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে জার্মান সিলভার, ব্রোঞ্জ, কাঁসা বা বেল আর পিতল বা ব্রাশ, এই চারটে খুব ইম্পর্টেন্ট। তো অনেকক্ষণ পরে একটু মাথা ধরেছে, তাই একটু চা খেয়ে নিলাম। আর এখন বাজে 11টা, 9টার সময় ভাত খেয়েছিলাম। চা আমি খুব একটা খাই না, কিন্তু অনেকটা এখনও পড়া বাকি আছে, তাই মাথা একটু ধরেছে বলে চাটা খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড এখানে পড়ছে, আর চা খেয়ে নিই আমি আবার একটু পড়তে বসলাম। এখনও কিছুটা পড়া বাকি আছে, ও এক সাইডে পড়ছে আর আমিও একটু পড়ছি। এখন আমি একটু সংকর ধাতুগুলো মুখস্থ করে নিই।
সংকর ধাতু মুখস্থ হয়ে গেছে। এখন আমি পড়বো আরেকটা নতুন টপিক, এটাও আমি ওরিয়েন্টাল পাবলিকেশনের বইটা থেকে পড়ছি। খনিজ পদার্থের রাসায়নিক নাম এবং ব্যবহার, তাদের ব্যবহার। যেরকম অ্যালবাইড, অ্যালবাইডের রাসায়নিক নাম কি? সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। আর গুরুত্ব বা ব্যবহার হচ্ছে কাঁচ বা সেরামিক হিসেবে ব্যবহার হয়। অ্যাজুরাইড, এটা হচ্ছে রাসায়নিক নাম কপার কার্বনেট, তামার উৎস হিসাবে ব্যবহার করা হয়। এখানে হচ্ছে অ্যালবাইড, অ্যাজুরাইড, ম্যালাকাইট, ক্যালসাইট, ক্যালামাইন, কোয়ার্টাজ, গ্যালেনা, আর হচ্ছে চালকোসাইড আর জিপসাম। এই কটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো খনিজ পদার্থের রাসায়নিক নাম আর ব্যবহার, এটা আমাকে একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, আর এর সাথে মানে অ্যাড করতে হবে বক্সাইট, সিনাবার, আর এটা হচ্ছে হেমাটাইট। তো পড়তে পড়তে আর আমার এনার্জি একদম নেই, আর মাথা কাজ করছে না। আর আজকে যে টপিকগুলো পড়লাম অত্যন্ত কঠিন টপিক, একদম মুখস্থ করা সম্ভব নয়। এর আগে একবার জাস্ট রিডিং দিয়েছিলাম, এখন একবার মুখস্থ করলাম, আর ভালো লাগছে না, আর পড়তেই পারছি না, কিছু করার নেই। খনিজ পদার্থের রাসায়নিক নাম ও ব্যবহার, এটা একবার কমপ্লিট করতেই হবে, করলে আজকের মতো পড়াটা কমপ্লিট হবে। কিন্তু পড়তে খুব কষ্ট হচ্ছে, আর একদম এনার্জি পাচ্ছি না। শেষ টপিকটা আর মুখস্থ করে উঠতে পারছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বারবার একটু ঘুমিয়েও পড়ছিলাম। এটাই আমাদের সাথে হয়, আমরা যখন কোনো কিছু আপলোড করি মোবাইলে বা কোনো কিছুতে, আমরা 90% হচ্ছে ধৈর্য রাখতে পারি, লাস্ট 10% না মনে হয় আর পারছি না। এটাই হয় আমাদের সাথে, চাকরির পরীক্ষাতেও তাই হয়। পুরো কমপ্লিট করে এসে শেষে আমরা পারি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবার ঘুমোতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।